তার মানে পটাশিয়াম যদি হাইপার ক্যালেমিয়া থাকে, আমার প্রথম কাজ হচ্ছে রেনাল ফেলিওর আছে কিনা এটা খোঁজা। হাইপার ক্যালেমিয়াতে প্রথম কাজ কিন্তু পটাশিয়াম কমানো না, এটা আমাদের ভুল ধারণা। হাইপোক্যালেমিয়ার ক্ষেত্রে একই কথা, যদি পেশেন্টের 2.5 এর নিচে নামে তাহলে আইভি কারেকশন নেসেসারি। এবার আসেন হাইপার ক্যালেমিয়া, মানে যেগুলো ইম্পর্টেন্ট আসলে সেগুলো হয়তো আগে রাখা হয়েছে। তো আমার পেশেন্টের হাইপার ক্যালেমিয়া থাকে, তো পরীক্ষাতে আপনি খুঁজবেন যে আমার আসলে হাইপার ক্যালেমিয়া কেন হলো। দেখেন, পটাশিয়াম তো আমাদের বডিতে রেগুলার জেনারেট হচ্ছে, কিন্তু পটাশিয়াম বডিতে থাকতেছে না, কারণ পটাশিয়াম ইজ টক্সিক টু বডি। পটাশিয়াম, ইউরিয়া এগুলো হলো টক্সিক টু বডি। তার মানে যে রেটে প্রোডাকশন হয় সেই রেটে আবার এলিমিনেশনও দরকার। তার মানে এলিমিনেশন ডিসঅর্ডার আছে, সহজ কথা। এই জন্য পটাশিয়াম বাড়ছে। কোন রুটে এলিমিনেট হয়? এটা রেনাল রুটে। তার মানে রেনাল ফেলিওর আছে। তার মানে পটাশিয়াম যদি হাইপার ক্যালেমিয়া থাকে, আমার প্রথম কাজ হচ্ছে রেনাল ফেলিওর আছে কিনা এটা খোঁজা। দুনিয়াতে আর যাই হোক, রেনাল ফেলিওর আছে কিনা এটা হলো প্রথম কাজ খোঁজা। তারপরে আপনি ওভারডোজ খুঁজলেন, যে পেশেন্ট অনেক বেশি ব্যানানা নিছে, কোকোনাট ড্রিঙ্ক নিছে, সেটা পরের কথা, কিন্তু রেনাল ফেলিওর সবার আগে খোঁজা। তারপরে পটাশিয়াম হাইপার ক্যালেমিয়া হয়েছে, কী কারণে হাইপার ক্যালেমিয়া হতে পারে? সেকেন্ড যদি আমি কিছু চিন্তা করি, তখন আমি খুঁজবো হচ্ছে যে আমার সেল হয়তো লাইসিস হচ্ছে বেশি, কারণ আমি জানি সেল ব্রেকডাউন হলে পটাশিয়ামের সোর্স তো আইসিএফ, ইন্টারসেলুলার ফ্লুইড। তারপর সেল ব্রেকডাউন হলে আইসিএফ ইসিএফে চলে আসতেছে, তাহলে আমার সেল লাইসিস বেশি হচ্ছে কিনা। তা একসাথে হাজার সেল লাইসিস হতে পারে। কি কারণে? দুইটা খুব কমন কারণ, একটা হচ্ছে টিউমার লাইসিস সিনড্রোম, আর একটা হচ্ছে অ্যাবডোমায়ালাইসিস। বুঝতে পারছেন? এই দুই কেসে হচ্ছে একসাথে মানে লক্ষ সেল ব্রেকডাউন হবে, সো হাইপার ক্যালেমিয়া প্রেজেন্ট করতে পারে। 2 নাম্বার 3 যেটা হাইপার ক্যালেমিয়া প্রেজেন্ট করে, অ্যানি শর্ট অফ অ্যাসিডোসিস, লাইক মেটাবলিক অ্যাসিড, রেনাল ফেলিওর মিলাইতে পারি, অথবা ডিকে, মনে থাকবে, অথবা ডিকে, ডায়াবেটিক কিটোএসিডোসিস। হ্যাঁ, যে কোনো রকম অ্যাসিডোসিস যদি থাকে তাহলে এটা হাইপার ক্যালেমিয়া প্রেজেন্ট করতে পারে। আর একটা হচ্ছে মন্দের ভালো, সেটা হচ্ছে অ্যাডিসনস ডিজিজ। হ্যাঁ, সাধারণত পটাশিয়াম হাই নর্মাল থাকে, মানে লো থাকে না, সহজ কথা হলেই। আমি যদি পেশেন্টের অনেক বেশি ব্লাড ট্রান্সফিউশনে, ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন হয়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু হাইপার ক্যালেমিয়া প্রেজেন্ট করতে পারে। কিন্তু ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন পেশেন্ট লোন হাইপার ক্যালেমিয়া প্রেজেন্ট করবে ভেরি আনলাইকলি, কারণ তার ট্রান্সফিউশন রিলেটেড সার্কুলেটরি ওভারলোড, যেটাকে ওই যে ট্যাকো বলে, হ্যাঁ, অথবা আপনার ট্রান্সফিউশন লাং ইঞ্জুরি, ট্রালি, এইগুলো নিয়ে প্রেজেন্ট করে বেসিক্যালি ম্যাসিভ ট্রান্সফিউশনের ক্ষেত্রে। আচ্ছা, আমি বলছিলাম কিছু ফুড ম্যাটেরিয়ালসও করতে পারে। বিটা ব্লকার ইন্টারফেয়ার উইথ পটাশিয়াম ট্রান্সপোর্ট ইনটু দ্য সেল ক্যান পোটেনশিয়ালি কজ হাইপার ক্যালেমিয়া ইন রেনাল ফেলিওর পেশেন্ট। সো এটা একটা ইম্পর্টেন্ট টক। আচ্ছা, তো আমার যদি হাইপোক্যালেমিয়া, এখানে হাইপার ক্যালেমিয়ার ম্যানেজমেন্ট একটু বলে যাওয়া উচিত ছিল, আমি একটু বলি, হয়তো পরে অবশ্যই আছে, আমি একটু বলে যাই। যখন একটা পেশেন্ট হাইপার ক্যালেমিয়া থাকে, দেখেন হাইপার ক্যালেমিয়াতে প্রথম কাজ কিন্তু পটাশিয়াম কমানো না, এটা আমাদের ভুল ধারণা। আমরা অনেকে ভাবি যে পেশেন্টের হাইপার ক্যালেমিয়া নিয়ে প্রেজেন্ট করলে প্রথমেই কি আমি পটাশিয়াম কমাই দিব? না, আমরা জানি পটাশিয়াম যদি বেশি থাকে তাহলে তার যে কোনো সময় কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে। কী হতে পারে? তাহলে আমার প্রথম কাজ ডক্টর হিসেবে তার কার্ডিয়াক অ্যারেস্ট প্রিভেন্ট করা। আপনি পটাশিয়াম কমানোর সুযোগ পাবেন, কিন্তু কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে গেলে ওটার কমানোর সুযোগ পাবেন না। এই জন্য কার্ডিয়াক অ্যারেস্ট প্রিভেন্ট করা হলো আমার প্রথম উদ্দেশ্য, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই উই গিভ ক্যালসিয়াম গ্লুকোনেট। আমাদের ক্যালসিয়াম গ্লুকোনেট দেওয়ার উদ্দেশ্য কিন্তু রুগীকে সেভ করা, পটাশিয়াম কমানো না। ক্যালসিয়াম গ্লুকোনেট কিন্তু পটাশিয়াম কমায় না। তার মানে ক্যালসিয়াম গ্লুকোনেট যেহেতু পটাশিয়াম কমায় না, যেহেতু এটা মূলত হার্ট মাসেলসকে প্রিভেন্ট করে হাইপার ক্যালেমিক কার্ডিয়াক অ্যারেস্ট থেকে, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই এটাকে বলা হলো সেল স্টাবলাইজার। মনে থাকবে কি বলি? সেল স্টাবলাইজার বা মেমব্রেন স্টাবলাইজার। ঠিক আছে, মেমব্রেন স্টাবলাইজার। এটা কিন্তু আমি হাইপোক্যালেমিক এজেন্ট বলবো না, মনে রাখতে হবে কিন্তু। তাহলে 10% 10 ml যে আমরা যে ক্যালসিয়াম গ্লুকোনেট দিই, এটা রোগীর আগে সেভ করলাম, এরপরে আমি পটাশিয়াম কমানোর রাস্তা খুঁজলাম, যে পটাশিয়াম কেন আইসিএফে চলে আসলো, আবার আইসিএফে ব্যাক টু আইসিএফ পাঠাবো। দ্যাট ইজ আমরা ওই পেশেন্টকে সালবুটামল দেই, ইনসুলিন দেই, ডেক্সট্রোজ দেই, তাই না? এটা করি। আর পটাশিয়াম যা আছে রেসিডিউ, ওটা যেন বের হয়ে যায়, তখন আমরা কী করি? এলিমিনেট করি। তো এলিমিনেট করার জন্য আমরা ক্যালসিয়াম রেজোনিয়াম ইউজ করতে পারি, অথবা ডায়োটিক্স ফুসিড দিতে পারি, তাই না? এইভাবে আমরা কিন্তু হাইপার ক্যালেমিয়া ম্যানেজ করি, কিন্তু ক্যালসিয়াম গ্লুকোনেট সবার আগে দিব কেন? রোগীকে সেভ করার জন্য। আচ্ছা, না হোয়াট অ্যাবাউট দ্য হাইপোক্যালেমিয়া? হাইপোক্যালেমিয়ার ক্ষেত্রে একই কথা, যদি পেশেন্টের 2.5 এর নিচে নামে তাহলে আইভি কারেকশন নেসেসারি। যদি 2.5 এর উপরে থাকে, আবার 3.5 এর নিচে থাকে, সেক্ষেত্রে ওরাল কারেকশন ইনাফ। মনে থাকবে? তাহলে হাইপোক্যালেমিয়া এবং হাইপার ক্যালেমিয়া দুটাতেই কিন্তু একটু খেয়াল রাখতে হবে। এখানে কিন্তু কিছু ব্যাপার স্যাপার আছে। কী ব্যাপার স্যাপার? ইনিশিয়ালি বিকামস ভেরি ডিফিকাল্ট। কারণ কি, যদি পেশেন্টের হাইপোক্যালেমিয়া থাকে, হাইপার ক্যালেমিয়া থাকে, দুইটাই কিন্তু সেম প্রেজেন্টেশন করে। পেশেন্ট বিকামস ফ্যাটিক অথবা প্যারালাইজড। আমার কথা বুঝছেন? পেশেন্ট বলবে আমি এমন হয় সপ্তাহে একদিন একদম প্যারালাইজ থাকি, আবার ভালো হয়ে যায়। হ্যাঁ, আবার প্যারালাইজ থাকে। এটাকে বলে কি? পিরিয়ডিক প্যারালাইসিস। সো পিরিয়ডিক প্যারালাইসিস হাইপার ক্যালেমিয়াও প্রেজেন্ট করতে পারে, আবার হাইপোক্যালেমিয়াও প্রেজেন্ট করে। সাধারণত আমরা বাংলাদেশে কোনটা পাই? হাইপোক্যালেমিয়া, কিন্তু হাইপার ক্যালেমিয়া পেতে পারেন। আচ্ছা, ধরেন একটা পেশেন্ট হাইপোক্যালেমিক পিরিয়ডিক প্যারালাইসিস আপনার কাছে আসছে, এবার রিফ্লেক্স চেক করলেন, জার্ক চেক করলেন, বলেন জার্ক কী পাবেন? ইউজুয়ালি দ্য জার্কস আর
ডিমিনিশড অর অ্যাবসেন্ট, এটা কিন্তু খেয়াল রাখবো। হ্যাঁ, ইউজুয়ালি দ্য জার্কস আর ডিমিনিশড অর অ্যাবসেন্ট। হ্যাঁ, এটা কিন্তু খেয়াল রাখবো। সো হাইপোক্যালেমিক পিরিয়ডিক প্যারালাইসিসে জার্ক ডিমিনিশ দেখেই কিন্তু আবার নিউরো ভাইবে আসেন না, বা মানে ওদের ফাঁদে পা দিয়েন না, বুঝতে পারছেন তো? তাহলে কিন্তু বিপদ। আপনি তো তাই তো হওয়া উচিত। আমি পেশেন্ট প্যারালাইজ, রিফ্লেক্স নাই, এটা তো লোয়ার মোটর নিউরোনেশন, আমি তো ধরেই ফেলছি না, আপনি তো ঝামেলায় পড়ে রয়েছেন। সো এই ব্যাপারগুলো কিন্তু একটু কেয়ারফুল থাকেন। হ্যাঁ, মানে বিপদে পড়ার কিন্তু খুব সুন্দর সুন্দর পোটেনশিয়াল স্পট আছে যেখানে, হ্যাঁ হ্যাঁ, জিবিএস ইম্পর্টেন্ট ডিডি, এক্স্যাক্টলি। দেখেন স্যার এই জন্য মানে স্যারের মধ্যে কথা বলছে, এটা জিবিএস ইম্পর্টেন্ট ডিডি, কারণ রিফ্লেক্স নাই, পেশেন্টের প্যারালাইজড, আমি তো জিবিএস আমার। হ্যাঁ, এই ব্যাপারগুলো কিন্তু খুব কেয়ারফুল থাকতে হবে। আচ্ছা, সো হাইপোক্যালেমিয়ার ক্ষেত্রে আমার সেম থিং, আমি ইউরিনারি পটাশিয়াম আগে চেক করবো যে আমার এই পটাশিয়াম যে লসটা হচ্ছে এটা কি ইউরিন থ্রু রেনাল লস কিনা। যদি দেখি যে হ্যাঁ রেনাল লস আছে, তাহলে সেকেন্ড কাজ যেটা হলো হাইপার টেনশন চেক করা। কিন্তু ওয়ার্ডে তো আমরা ইউরিনারি সোডিয়াম আগে করি না, আমরা আগে হাইপার টেনশন দেখি, এটা হলো আমাদের প্রোটোকল। যদি একটা পেশেন্ট হাইপোক্যালেমিয়া নিয়ে আসে, বারবার হাইপোক্যালেমিয়া নিয়ে প্রেজেন্ট করতেছে উইথ সিমটমস লাইক ফ্যাটিক, পিরিয়ডিক প্যারালাইসিস, হ্যাঁ ইসিজি চেঞ্জেস থাকে, তাহলে আমরা প্রথম কাজ ওয়ার্ডে করি হচ্ছে হাইপার টেনশন দেখি, আর দেখি হচ্ছে এবিসি, যেটা ওয়ার্ডে করি। আর এই যে ইউরিনারি পটাশিয়াম, এটা তো আমরা পাঠাই, ল্যাবে পাঠাই, এখান থেকে রিপোর্ট আসবে। সো যাই হোক, প্রোটোকল যদি ফলো করি, তাহলে ইউরিনারি সোডিয়াম যদি দেখি রেনাল লস আছে, তখন আমরা দেখি হাইপার টেনশন আছে কিনা। হাইপার টেনশন যদি থাকে তখন আমরা এই কোষগুলো খুঁজবো, হাইপার টেনশন যদি না থাকে তখন আমরা এই কোষগুলো খুঁজবো। আমি বলে দিই, আপনি পারবেন। শোনেন, মেইন কথা মাথায় ঢুকায় রাখেন, একটা পেশেন্ট যদি হাইপোক্যালেমিয়া থাকে, পরীক্ষা যেহেতু হাইপোক্যালেমিয়া দিচ্ছে আপনাকে, এখানে তো পরীক্ষা হচ্ছে, এটা যেহেতু একটা পোস্ট গ্রেড এক্সাম, এখানে হাইপোক্যালেমিয়া মানে আন্ডার গ্রেড টপিকের দিবে না, মানে ডায়াবেটিক্স থেকে হাইপোক্যালেমিয়া এটা আপনারা দিবে না। হইতে পারে, হবে না, তা কে বলছে? অবশ্যই হয়, ডায়াবেটিক্স তো হাইপোক্যালেমিয়া করে, কিন্তু এত এই জিনিস আপনারা দিবে না। আপনাকে হাইপোক্যালেমিয়া আন্ডার রিভুলেশন যদি দেয়, তাহলে আপনার মনে রাখতে হবে এটা আরটিএ না তো, রেনাল টিউবুলার অ্যাসিডোসিস না তো, বুঝতে পারছেন? তা যে পেশেন্টের আরটিএ থাকবে, খেয়াল রাখেন, যে পেশেন্টের রেনাল টিউবুলার অ্যাসিডোসিস থাকবে, তার তো এবিজিতেই অ্যাসিডোসিস চলে আসবে, বুঝছেন না? অ্যান্ড দ্যাট ইজ ওয়াই হাইপোক্যালেমিয়ার পেশেন্টের কী করতে হয়? এবিজি করতে হয়। তাহলে আমি এবিজি দেখবো তার অ্যাসিডোসিস আছে কিনা, মানে বাইকার্বনেট কম কিনা। হ্যাঁ, আমি দেখলাম হাইপোক্যালেমিয়া কিন্তু অ্যাসিডোসিস না, রেদার অ্যালকালোসিস, তাহলে ডায়াবেটিক্স, কোনো কথা নেই, ঠিক আছে? তাহলে ডায়াবেটিক্স, হ্যাঁ ডায়াবেটিক্স হলো মেটাবলিক অ্যাসিড অ্যালকালোসিস করে উইথ হাইপোক্যালেমিয়া করে, হ্যাঁ অ্যালকালোসিস। আচ্ছা, বারোটার টাইম পরে আসতেছি। আর যদি এখানে দেখি যে পেশেন্টের হাইপার টেনশন আছে, প্রেশার আছে, তখন আমরা এই তিনজনকে আগে খোঁজার চেষ্টা করবো, এটা কি কন সিনড্রোম, নাকি লিডল সিনড্রোম, নাকি কুশিং সিনড্রোম, মনে থাকবে? তাহলে এই তিনটা জিনিসকে আমরা আগে খোঁজার চেষ্টা করি। একটা হলো কন সিনড্রোম, একটা হলো কুশিং সিনড্রোম, আর লিডল সিনড্রোম। তার মধ্যে পরীক্ষাতে কমনলি থাকে হলো হচ্ছে আপনার হলো এই লিডল সিনড্রোম আর হচ্ছে কন সিনড্রোম, এগুলো খুব কমন, যেখানে পেশেন্টের হাইপোক্যালেমিয়া থাকে উইথ হাইপার টেনশন থাকে। হ্যাঁ, তো লিডল এবং এটা মাথায় রাখবো। কুশিং সিনড্রোম সাধারণত পরীক্ষায় দিবে না, কেন দিবে না? কারণ কুশিং সিনড্রোমের পেশেন্টের কিন্তু হাইপার টেনশন পরে, আগে কুশিং গয়েড ফেস বা কুশিং গয়েড লুক আগে ডেভেলপ করবে, তো ওটা তো স্পট ডায়াগনোসিস, ওইটার জন্য তো আপনি এবিজি করবেন না। যে পেশেন্টের হাইপোক্যালেমিয়া দেখে বোঝাচ্ছে কুশিং, ওর তার কিছু দরকার নেই, ওটা তো হয়ে গেছে ডায়াগনোসিস, তাই না? সো স্পট ডায়াগনোসিস তো পরীক্ষা আসলে দিবে না। আর হচ্ছে রেনিন অ্যাক্টিভিটি বেড়ে যায়, কিন্তু আমার এটা হইতে পারে, সেক্ষেত্রে আপনার রেনাল আর্টারি স্টেনোসিস একটা বড় ইম্পর্টেন্ট পার্ট, এটা মনে রাখবো যে হাইপোক্যালেমিয়া আন্ডার রিভুলেশন উইথ হাইপার টেনশন। পেশেন্টের হাইপোক্যালেমিয়া আছে, হাইপার টেনশন আছে, তাহলে রেনাল আর্টারি স্টেনোসিস খুঁজবো, মনে থাকবে কি বলছি? রেনাল আর্টারি স্টেনোসিস খুঁজবো, লিডল সিনড্রোম খুঁজবো, কনস খুঁজবো, কুশিং খুঁজবো। এর মধ্যে একজন শুধুমাত্র স্পট করা যায়, আর কোনোটা স্পট করা যায় না, সেটা হলো কুশিং। তার মানে বাকি তিনজনকে মাথায় রাখতে হবে। রেনাল আর্টারি স্টেনোসিসের সাথে বাকিদের আপনার পার্থক্য করা যায় ইজিলি, কি দিয়ে? একটাতে রেনিন অ্যাক্টিভিটি বাড়ে, একটা অন্যগুলোতে রেনিন অ্যাক্টিভিটি কমে। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই আমরা যখন ইয়ং হাইপার টেনশন পাই, হ্যাঁ উইথ হাইপোক্যালেমিয়া, তখন আমরা রেনিন লেভেল চেক করি, রেনিন এন্ডোস্ট্রল লেভেল, এগুলো আমরা চেক করি, কারণ এটা আমার তো দেখতে হবে না, আমি ডায়াগনোস করতে পারবো না। তো আর হচ্ছে হাইপোক্যালেমিয়া যদি পাই, তাহলে আমি বলছিলাম আমরা এবিজি লাইনও খুঁজবো আমরা। হ্যাঁ, যদি হাইপার টেনশন না থাকে, তাহলে আমরা এবিজি খুঁজবো। এবিজিতে যদি দেখি যে এটা অ্যাসিডোসিস, তাহলে অ্যাসিডোসিস, রেনাল অ্যাসিডোসিস। যদি দেখি অ্যালকালোসিস, তাহলে ডায়াবেটিক্সের কথা বলছিলাম। আর একটা হলো বার্টার সিনড্রোম, রাইট? বার্টার সিনড্রোমের পরীক্ষাতে আসে খুব কমন, এটা 5 স্টার টপিক। এটা আপনার পরীক্ষাতে বিব্রতকর করতে পারে হচ্ছে এই রেনাল টিউবুলার অ্যাসিডোসিসের সাথে, এটাও তো হাইপোক্যালেমিয়া। তাহলে দেখেন বার্টার সিনড্রোম, লিডল সিনড্রোম দুইজনে কিন্তু হাইপোক্যালেমিয়া করে, কিন্তু লিডল সিনড্রোমে হচ্ছে হাইপার টেনশন থাকে, বার্টার সিনড্রোমে কোনো হাইপার টেনশন থাকে না। আমি বলি বি ফর বার্টার, বি ফর বিপি নর্মাল, ঠিক আছে? তাহলে বার্টার সিনড্রোমে বিপি নর্মাল থাকে, এটা হচ্ছে প্রথম কথা। হ্যাঁ, আরেকটা জিনিস সেটা কি, যে বার্টার সিনড্রোমে বি ফর বার্টার, বি ফর বাইকার্বনেট হাই, মনে থাকবে? বি ফর বার্টার, বি ফর বাইকার্বনেট ইজ হাই, হ্যাঁ এটা মনে রাখতে হবে, ঠিক আছে? আর লো বাইকার্বনেট থাকে, ওটা তো অ্যাসিডোসিস, ওটা তো আর আলাদা করে কিছু বলার, ওটা রেনাল টিউবুলার অ্যাসিডোসিস হয়েই যায়, তাই না? এটা তো আর আলাদা করে কিছু বলার নাই। হ্যাঁ, আর যদি হাইপোক্যালেমিয়া যদি আমি থাকি, দেখি ইউরিনারি লস নাই, তাহলে এটা কোন লস? জিআইটি লস হয়েছে, তাহলে এটা ভমিটিং হতে পারে, ডায়রিয়া হতে পারে, অথবা পেশেন্ট স্টারভেশন আছে, এইভাবে চিন্তা করবো আমরা। হ্যাঁ, দেন কিছু আছে সিউডো হাইপার ক্যালেমিয়া, হ্যাঁ যে হিমোডায়ালাইসিস হচ্ছে, বলেন স্যার।
আচ্ছা, এই যে হাইপারক্যালেমিয়া ট্রিটমেন্টে যে আমরা যে মানে অনেক সময় থাকে যে ফার্স্ট স্টেপ অফ ম্যানেজমেন্ট কি দিব, সেই ক্ষেত্রে কিছু জায়গার যে বলা যে মানে ইনসুলিন থাকলে তখন আমরা হচ্ছে 10% দিব, যদি নরমাল থাকে তাহলে দিব না, এই টাইপের বা মানে পটাশিয়াম না, ইউ আর রাইট। ফাইবার প্লাস না স্যার, আপনি রাইট, আসলে কি ইসি চেঞ্জ থাকলে আমরা ক্যালসিয়াম গ্লুকোনাটকে আগে দিব, কিন্তু পরীক্ষাতে আপনাকে যে হাইপারক্যালেমিয়াগুলো দিবে, মানে আমাদের পরীক্ষাতে এইভাবে কোশ্চেন দেয় না। এমআরসিপিতে প্রথম কথা হচ্ছে ইমিডিয়েটলি আপনি কী করবেন। ইমিডিয়েটলি আমরা ফার্স্ট হচ্ছে পেশেন্টের ওয়েলফেয়ার মেনটেন করা। আমার পেশেন্ট আমি পেশেন্ট যাতে লস না করি, হ্যাঁ, তাহলে আমার প্রথম কাজ কি, আমি তো কার্ডিয়াক অ্যারেস্ট হবে পেশেন্ট হাইপারক্যালেমিয়া, তাহলে আমি কি 10% ক্যালসিয়াম গ্লুকোনাট দিলে তার তো সাডেন কার্ডিয়াক ডেথটা হচ্ছে না, আমি তো এটা প্রিভেন্ট করতে পারতেছি। হ্যাঁ, আমি পরে হয়তো পেশেন্টকে অন্যান্য মেডিকেশনস আমি দিতে পারি, কিন্তু সাডেন কার্ডিয়াক ডেথ তো আমার প্রিভেন্ট করতে হবে, তাই না? তো এই জন্য পরীক্ষার স্বার্থে কিন্তু ক্যালসিয়াম গ্লুকোনাট উড বি দ্য ফার্স্ট অ্যান্সার। আর গ্লুকোজের কথা যেটা, সেটা কিন্তু আপনার